তরুণদের প্রতি এই ধরনের বিদ্বেষ, এবং ফজলুল সাহেব তিনি আমাদেরকে ফকিন্নির পুত বলে সম্বোধন করা, বান্দির পুত বলে সম্বোধন করা, রুমিন ফারহানা আপাও কিন্তু এই একই লাইনে হাঁটা শুরু করেছেন। সংসদে একটা 2/3 মেজরিটি পাইলেই সে একদম সংবিধান সবকিছুকে বাদ দিয়ে দিতে পারে। গণপরিষদ নির্বাচনের দাবি না মানা হয়, তাহলে কি আপনারা জাতীয় নির্বাচনে অংশ নেবেন না? যতক্ষণ পর্যন্ত না গণপরিষদ নির্বাচনের লাইনে সরকার হাঁটছে, শুধুমাত্র নির্বাচনী লাইনে হাঁটবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে আমরা কোনোভাবে অংশগ্রহণ করব। আপনি দেখবেন যে কে কোথায় হাঁস খেতে গিয়েছে, কে কোথায় ঘুরতে গিয়েছে, কে কোথায় ঘুরতে গিয়ে কার সাথে কার দেখা হয়েছে, এগুলো নিয়ে এক ধরনের একটা প্রোপাগ্যান্ডামূলক অ্যাক্টিভিজম কিন্তু আমাদেরকে নিয়ে চলে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে। চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত। আমরা সরাসরি চলে যাচ্ছি সিফাতের কাছে। সিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমেই যে বিষয়টি আমি জানতে চাই, যে একটি সমালোচনা আপনাদের দল নিয়ে উঠছে, যেটি হচ্ছে আপনারা কি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে চান কিনা? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার মাধ্যমে সোজা সাপটার যে সকল দর্শক শ্রোতা আছে সবাইকে সালাম জানিয়ে আমি শুরু করছি। তো এক ধরনের সমালোচনা, ক্রিটিক আমাদেরকে নিয়ে আছে যে আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছি, এই ধরনের ক্রিটিক। আমরা গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করছি। সালাউদ্দিন আহমেদ ভাই বললেন যে যারা নির্বাচনের পথে বাধা সৃষ্টি করবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। দেখুন, আমাদের অবস্থানটা অত্যন্ত পরিষ্কার। আমরা ইভেন যদি আপনি বলেন যে আগামীকালকে নির্বাচন হবে, গণপরিষদ নির্বাচন, তবে আমরা রাজি, গণপরিষদ নির্বাচনে যেতে রাজি। নির্বাচনের পথে আমরা কখনো বাধা সৃষ্টি করিনি, বরং এখন যারা বলছে যে গণপরিষদ নির্বাচনের কথা বলে তারা জাতীয় সংসদ নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে, তারা হয়তো আমাদেরকে কনসিস্টেন্টলি ফলো করে নাই। আপনি দেখে থাকবেন 5ই আগস্টের পরে আমরাই একমাত্র যারা সংস্কার ইস্যুতে, বিচার ইস্যুতে, গণপরিষদ নির্বাচন ইস্যুতে একেবারে কনসিস্টেন্টলি বলে গেছি। জাতীয় নাগরিক কমিটি যখন আমরা ছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা যখন ছিলাম, তখন আমরা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের কথা বলেছি। প্রথম দিন থেকে আমরা 1972 সালের মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে বলে আসছি। ফলে এখন যে নতুন করে আমরা আবার গণপরিষদ নির্বাচনের কথা বলছি, ব্যাপারটা মোটেও কিন্তু এরকম না। এবং আমাদের এটা একটা হিস্টোরিক রেফারেন্স আছে। আপনি যদি দেখে থাকেন যে 1972 সালের মুজিববাদী সংবিধান প্রণয়নের পরপরই মাওলানা ভাসানী সহ আরও অনেকেই এই সংবিধানটাকে অত্যন্ত ক্রিটিক্যালি দেখেছেন এবং আর্গিউ করেছেন, ভেহিমেন্টলি আর্গিউ করেছেন এই জায়গা থেকে যে 1972 যে সংবিধানটি যে গণপরিষদের মধ্য দিয়ে হয়েছে, সেই গণপরিষদটা মূলত পাকিস্তানের একটা সংবিধান রচনা করার জন্য গঠিত হয়েছিল। ফলে স্বাধীন বাংলাদেশে কি তারা একই ম্যান্ডেট পাবে কিনা, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের সংবিধান গঠন করার জন্য, ওটাকে কনস্টিটিউট করার জন্য কি তারা ম্যান্ডেটটা পেয়েছে কিনা, এই প্রশ্নটাও, এই লিগালিটির প্রশ্নটা, প্রসেসের প্রশ্নটা কিন্তু মাওলানা ভাসানী রেইজ করেছিলেন। এছাড়াও আপনি যদি দেখে থাকবেন যে এখন বর্তমানে প্রথিতযশা রাজনীতিবিদ, বুদ্ধিজীবী জনাব বদরুদ্দিন ওমর সাহেব, তিনিও কিন্তু গণপরিষদ নির্বাচনের কথা বলছেন। তিনিও কিন্তু বর্তমান যে সংবিধানটা, উনি 1972 সালে কিন্তু বর্তমান সংবিধানটাকে বলেছিলেন যে এটা একটা জরুরি অবস্থার সংবিধান। কারণ যে পৃথিবীর অন্যান্য সংবিধানগুলোতে লেখা থাকে যে কে কোন নাগরিক কি অধিকার পাবে, বাংলাদেশে হচ্ছে ওই নাগরিকদের অধিকার কিভাবে ভুলণ্ঠিত করা যায় কনস্টিটিউশনালি, তার একটা প্রভিশন কনস্টিটিউশনে আছে। ফলে জরুরি অবস্থার সংবিধান বলে তিনি যে ক্রিটিকটা করেছিলেন আরও বহু আগে, এবং বর্তমানে উনি যে গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, এরকম আপনি আরও পাবেন, ফরহাদ মজার সহ আর অনেকেই কিন্তু গণপরিষদ নির্বাচনের কথা বলছে। ফলে আমরাই নতুন প্রজন্ম না যারা গণপরিষদ নির্বাচনের কথা বলছে, আমাদের পূর্বে অনেকেই বলেছে। এছাড়াও 2018 সাল থেকে শুরু করে কোটা সংস্কার আন্দোলনের পরে, নিরাপদ সড়ক চা আন্দোলনের পরে আপনি দেখে থাকবেন যে আমাদের এখানকার অনেকগুলো রাজনৈতিক উদ্যোগ, রাজনৈতিক প্ল্যাটফর্ম, তারা কিন্তু বলেছে সংবিধানের মধ্যে খুবই মৌলিক কিছু পরিবর্তন আনার কথা, যেমন যার মধ্য দিয়ে আসলে 72 সালের সংবিধানটাই থাকে না। তো ফলে যারা এখন বলছে যে আমরা নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছি, আমরা তাদেরকে বলি আপনি গণপরিষদ নির্বাচনে আসেন। গণপরিষদ, আপনি যদি জাতীয় সংসদ নির্বাচনে আপনার যদি যেতে কোনো ভয় না থাকে, আপনি যদি মনে করেন জাতীয় সংসদ নির্বাচনে আপনি 2/3 ভোট পেয়ে একদম নিরঙ্কুশ মেজরিটি নিয়ে আপনি জিতে আসবেন, তাহলে গণপরিষদ নির্বাচনে আপনার ভয় কিসে? গণপরিষদ নির্বাচনে আপনি আসেন, অংশগ্রহণ করে জিতে এসে আপনি একই সাথে বাংলাদেশের জন্য, বাংলাদেশের পিপলের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটা নতুন কনস্টিটিউশন প্রণয়ন করেন এবং আপনি জাতীয় সংসদ পরিচালনা করেন। কারণ আমরা বলেছি যে চাইলে এই দুইটা জিনিস কিন্তু একসাথেই হইতে পারে, সেই ধরনের ফর্মুলা কিন্তু আমরা বলেছি 1970 সালে যে নির্বাচন, সেটি দেখার জন্য। ফলে আমরা এভরি পসিবল ওয়ে আউট আমরা কিন্তু বলে দিয়েছি। আমাদের ইস্যু হচ্ছে আমরা কোনোভাবে নির্বাচনকে পেছাতে চাচ্ছি না, বরং আমরা গণতান্ত্রিক উত্তরণের পথে, গণতন্ত্রটা যাতে ইনস্টিটিউশনালাইজড হয়, এটা যাতে আবারও একটা মানে গুম খুন
সিকিউরিটাইজেশন অফ স্টেট এই ধরনের প্রসেসে চলে না যায়, নাগরিকদের অধিকার এবং স্বার্থহানির জায়গাতে না চলে যায়, একটা প্রতিষ্ঠিত গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা মূলত আমাদের সংগ্রামটা চালিয়ে যাচ্ছি। ফলে যারা বলছে আমাদেরকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, তারা মূলত আওয়ামী লীগের মতোই, পুরনো বন্দোবস্তের মতোই, তারা খালি ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছে। সিফাত, যেটি হচ্ছে সরকার তো স্পষ্টভাবে বলে দিয়েছে যে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে এবং সেটি 12 ফেব্রুয়ারির মধ্যেই হবে, অর্থাৎ রমজান মাসের আগেই এই নির্বাচনটি হবে। তো গণপরিষদ নির্বাচনের যে দাবি আপনারা তুলছেন সেটির তো প্রস্তুতি আমরা দেখছি না। এখন যদি জাতীয় নির্বাচন, তো যতটুকু বোঝা যাচ্ছে যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হয়ে যাবে, আপনারা কি নির্বাচনে অংশ নেবেন? সরকারকে এবং সবাইকে, জনগণকে সাথে রেখে আমরা বারবার বলেছি জুলাই সনদের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন বা ওই ধরনের পথে আগাইতে হবে। এখন জুলাই সনদটা খুবই সিম্পল লিগ্যাল ডিসকাশন। জুলাই সনদটা সেটা বাস্তবায়নের পথ কি? আমাদের রাজনৈতিক দলগুলো বলুক যে জুলাই সনদ, এখন সরকার বলছে যে জুলাই সনদকে তারা সংবিধানের উপর প্রাধান্য দিবে। দেখুন, এইটা পরবর্তীতে কোয়াশ করে দেওয়া কোনো ব্যাপার না, কারণ আপনি সংবিধানকে তো বলা হয় যে মাদার ল অফ দ্য ল্যান্ড। সো আপনি যখন মাদার ল অফ দ্য ল্যান্ডের কোনো একটা জায়গা থেকে সুপ্রিম ল এর এগেনস্টে যদি কোনো কিছু যায়, কোনো প্রভিশন যদি যায়, তো যেটা কনস্টিটিউশনাল কোর্টগুলো আছে তারা কিন্তু চাইলে সেটাকে কোয়াশ করে দিতে পারে। সেই প্রভিশনগুলো কিন্তু আছে কনস্টিটিউশনালি। ফলে আমাদের জায়গা হচ্ছে যে জুলাই একটা সনদ তৈরি হচ্ছে যেখানে আমাদের ঐক্যমত্যের ভিত্তিতে এটা আমরা চলে আসবো। এটাকে কিন্তু এখনো সবাই বলছে রাজনৈতিক সমঝোতা। আমি তো রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে আমি ইলেকটোরাল লাইনে ঢুকতে পারি না। রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে যদি আমি ইলেকটোরাল লাইনে ঢুকি, তাহলে সেটার যে ভবিষ্যৎ সেটা হবে 3 দলের যে 3 জোটের যে রূপরেখা ছিল সেটার মতো হবে। তো আমি তো এতগুলো মানুষের রক্ত ঝরার পর তো আমি সেই দিকে যেতে পারি না। ফলে জুলাই সনদে যে সকল বিষয় ঐক্যমত্য হয়েছে সেই সকল বিষয়টাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে অবশ্যই গণপরিষদ নির্বাচনের দিকে যেতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আপনি যখন জুলাই সনদটাকে আপনি লিগালি এনফোর্সিয়েবল করে তুলবেন, তখন সেটাকে আপনি আর কোনো কনস্টিটিউশনাল কোড বা অন্য কোনো কিছু দিয়ে কোয়াশ করতে পারবেন না। ফলে এই জুলাই সনদটাকে বাস্তবায়নযোগ্য করতে হলে, এনফোর্সিয়েবল করতে হলে, আপনার দি ওনলি লিগাল ওয়ে ইজ টু গো ফর দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অথবা আপনি এটাকে গণভোটের দিকে নিয়ে যেতে পারেন। তো আপনি দুটোর কোনো পথেই যাবেন না। আপনি বলবেন যে পরবর্তী নির্বাচিত সরকার এসে করে ফেলবে। তো পরবর্তী নির্বাচিত সরকারগুলো আমরা দেখেছি, তো ইতিপূর্বে 3 জোটের রূপরেখা আমরা দেখেছি না? এছাড়াও আরো বিভিন্ন যারা বলে যে আমরা সংস্কার করব, এই করব, সেই করব, তো তাদেরকে আমি বিশ্বাস করার জায়গাটা কোথায়? তাদের এখনো তো তারা উচ্চকক্ষে এই বিষয়টি আমি যদি একটু বলি, যে ধরেন আপনারা যেটি বলছেন সেটি হলো, তো পরবর্তী সরকার যদি না চায়, নির্বাচিত সরকার, তাহলে তারা ক্ষমতায় এসে তো সেগুলো বাদ দিয়ে দিতে পারে। সংখ্যা তো দুই ক্ষেত্রেই থাকে না। এখানে অন্য একটা ব্যাপার আছে। আপনি যখন মানে সরকার কখন বাদ দিতে পারে, আপনি একটা সংশোধনীর কথা বলছেন, মূলত একটা সংশোধনী। আমি কিন্তু সংশোধনী আলাপ করছি না। একটা হচ্ছে কনস্টিটিউশন, এক্সিস্টিং কনস্টিটিউশনের সংশোধনী, আর আরেকটা হচ্ছে আপনি পিপলের কাছে গেছেন গণপরিষদের ব্যাপারে যে ঐক্যমত্য হয়েছে এইসব বিষয়গুলো নিয়ে, এগুলোকে আমরা লিগালি এনফোর্সিবল করব, লিগালি বাইন্ডিং করব। সেটার জন্য গণপরিষদ নির্বাচন দিয়ে, গণপরিষদ যেটা গঠিত হয় তার তো একটা ম্যান্ডেট থাকে সংবিধানটাকে পরিবর্তন করার, নতুন সংবিধান প্রণয়নের। সেই ম্যান্ডেট তো গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ নির্বাচিত সদস্যদের হাতে অর্পণ করে। সেটাকে তো আপনি কোনো কোর্টে গিয়ে বা পরবর্তীতে একটা জাতীয় সংসদ ইলেকশন করে যে সরকার আসবে সে তো পরিবর্তন করতে পারে না। আমাদের এখানে একটা প্রবলেম হয়ে গেছে কি, আওয়ামী লীগের সেট করা প্রেসিডেন্ট যে সংসদে একটা 2/3 মেজরিটি পাইলেই সে একদম সংবিধান সবকিছুকে বাদ দিয়ে দিতে পারে। এইটা তো খুবই মানে ইললিগাল একটা প্রসেস, ইললেজিটিমেট একটা প্রসেস। সংবিধানের মৌলিক জায়গাগুলোতে হাত দেওয়ার ক্ষমতায় আমি এবং এই সংবিধানের যে বেসিক যে স্ট্রাকচারগুলো, বেসিক যে ডক্ট্রিনগুলো, সেখানে হাত দেওয়ার ক্ষমতা তো আপনি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আসা যাদের এটার জন্য ম্যান্ডেট আছে সংবিধান পরিবর্তনের, তাদের হাতে অর্পণ করা উচিত। তো ফলে এটা যে ভয় যে যারা বলছে পরবর্তী সংসদে এসে তো এটা পরিবর্তন করতে পারবে, মোটেও না। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যদি জুলাই সনদের বাস্তবায়ন যোগ্যতা, এনফোর্সিবিলিটি হয়, তাহলে সেটা যদি উইথড্র করতে হয়, যেমন 1972 সালে যে সংবিধানের কথা বলছেন, সেটাকে কি আপনি চাইলে এখন সংসদ ডেকে নাকি আপনি বহিষ্কার করে ফেলতে পারবেন, বাদ দিয়ে দিতে পারবেন? কোনোভাবে পারবেন না। সেটাকে বাদ দেওয়ার জন্য আপনাকে আরেকটা গণপরিষদ লাগবে, একটা গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হইতে হবে। সো যারা এই জিনিসটা, ধারণাটা বা ভয়টা পাচ্ছে, এটা একটা অমূলক ভয় বলে আমার মনে হয়। তাহলে এখন যদি আপনাদের এই গণপরিষদ নির্বাচনের দাবি না মানা হয়, তাহলে কি আপনারা জাতীয় নির্বাচনে অংশ নেবেন না? এখন পর্যন্ত টিল নাও আমরা আমাদের পজিশনটা এটাই বলেছি যে আমরা যতক্ষণ পর্যন্ত না গণপরিষদ নির্বাচনের লাইনে সরকার হাঁটছে, যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদটাকে লিগালি আইনত এনফোর্সিবল করা, বাস্তবায়ন না করে শুধুমাত্র নির্বাচনী লাইনে হাঁটবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে আমরা কোনোভাবে অংশগ্রহণ করব না। তো এতে করে কি পরিস্থিতি কি ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে বলে মনে হয় আপনার?
এখন এখন বাংলাদেশে যদি কোনোভাবে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয় তাহলে তো আরেকটি পক্ষ সুযোগ নেবে। আমাদের ইস্যু হচ্ছে সিম্পল। আপনি যে পক্ষের কথা বলছেন এই সুযোগ নেবে, সেই পক্ষ তো শুধুমাত্র আপনার মানে একটা দল না নির্দিষ্ট। আমি মনে করি সেই পক্ষটা হচ্ছে ফ্যাসিজম। ফ্যাসিজমকে বা রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করা, একটা কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করা, গুম খুন তন্ত্র প্রতিষ্ঠা করা, এটা তো যে কেউ চাইলে পারবে, যদি আপনি সেটার মেকানিজম সংবিধানে রাষ্ট্রের কাঠামোর মাঝে রেখে দেন। আমরা তো চাই সেই কাঠামোটাই পরিবর্তন হোক। ফলে যারা এখন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক, তাদের একটা তোড়জোড়, কোনো রকম একটু নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে পারলেই বাঁচি, তারা আগামীতে যে এই ধরনের কিছু হয়ে উঠবে না, তা সেটা যাতে না হয়। কিন্তু একটা রাজনৈতিক দলের তো মূল এজেন্ডা তো নির্বাচনই থাকবে, নির্বাচনমুখী তো হবে। অবশ্যই একটা রাজনৈতিক দলের মূল এজেন্ডা হচ্ছে গণতন্ত্রটাকে যাতে কায়েম করে। গণতন্ত্র কায়েমের তো মূল শর্ত হচ্ছে নির্বাচন। না, এখানে আমাদের হয়তো আমাদের তর্ক হতে পারে এই জায়গায় যে আমরা ডিবেটে যাচ্ছি না, মানে আমাদের তর্কটা আমরা তুলে ধরছি যে একটা রাজনৈতিক দল হিসাবে আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব, কিন্তু আমার রাষ্ট্র কাঠামোটাকে ঠিক করে একটা অভ্যুত্থানের পরে বিএনপি কিন্তু ভেরি কনসিস্টেন্ট। অভ্যুত্থানের পরপরই তারা 2 দিনের মধ্যে কিন্তু ইলেকটোরাল লাইনে হাঁটা শুরু করেছে। আমরা কিন্তু অভ্যুত্থানের পরপর আমরা ইলেকটোরাল লাইনে হাঁটি নাই। আমরা বলেছি যে অভ্যুত্থানের পূর্বের যে অবস্থা, এর পরের যে অবস্থা, দুটো সমান হলে আমরা ইলেকশনে যেতে পারবো না। কিন্তু বিএনপির তো এই অবস্থান, আমি যদি বলি সেই 2009 সাল থেকেই তো তাদের এই অবস্থান। তারা নির্বাচন চাচ্ছে, সেই 2009 সালের পর থেকে তারা নির্বাচনের দাবিতে আন্দোলন করছে, তারা তো মাঠে আছে, তো তারা তো খুব স্বাভাবিকভাবেই নির্বাচন চাবে। এবং আপনারা তো রাজনৈতিক দলে করেছে না, এবং যে তারা যে নির্বাচন চেয়েছে, সেই নির্বাচনী লাইনে হেঁটে তো তারা জনগণকে আসলে তাদের সঙ্গে নিয়ে আসতে পারেনি। আপনি যদি দেখেন, নির্বাচন সুষ্ঠু করার দাবিতে নির্বাচনে এর মাধ্যমে সরকারকে ফেলে দেওয়া, এভাবে হাসিনাকে বিতাড়িত করা, এই লক্ষ্যে তো তারা অনেক দিন ধরে অ্যাক্টিভিজম করেছে, আন্দোলন করেছে, পলিটিক্স করেছে। সেখানে তো তারা জনসমর্থন পায়নি। জনগণের সমর্থন এসেছে যখন আপনি বলেছেন যে আমি ফ্যাসিবাদী ব্যবস্থাকে উৎখাত করতে চাই। আমরা যখন এই ডাকটা দিয়েছি, তখন তো মানুষ আমাদের সাথে রাস্তায় এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের নাগরিকরা নিজেরা রাস্তায় দাঁড়িয়েছে। সেখানে তো বিএনপিও আপনাদের অবশ্যই দাঁড়িয়েছে, কারণ সে তখন বুঝেছে যে জনগণের রাজনীতিটা আসলে শুধু নির্বাচনী লাইনে হাঁটলে হবে না, বরং রাষ্ট্রটাকে পরিবর্তন করতে হবে। তাইলেই হচ্ছে কি আমি মানে ওই যে ক্ষমতার মসনদ তারা বলছে, আপনি শুধু ক্ষমতার মসনদ পাইলে হবে না, তো ক্ষমতার মসনদটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আপনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করছেন কিনা, সেটা তো গুরুত্বপূর্ণ। মানুষজন তো সেটা চায়। আপনি কে ইলেকশনে আসছে, তার তো এই জনগণ তো এটা দেখে না যে কে ইলেকশনে আসছে, কে কি করছে। তারা দেখতে চায় যে সে তার 2 মুঠো ভাত আছে কিনা। তারা দেখতে চায় যে সে রাতের 12টা বাজে তার বাসায় কেউ দরজা ভেঙে তাকে গুম করে নিয়ে যাবে কিনা। সো এই যে রক্ষা কবচগুলো, সে গুমের এগেইনস্টে তার একটা রক্ষা, এগুলো তো ঘটেছে নির্বাচনী ব্যবস্থা না থাকার কারণে। কারণ শুধুমাত্র আপনি যেগুলো বলছেন, গণতন্ত্রের তো আরো অনেক নিয়ামক আছে, কিন্তু সবচেয়ে বড় নিয়ামক তো আপনি যদি নির্বাচনী ব্যবস্থা ঠিক থাকে, আপনাকে তো 5 বছর পর মানুষের কাছে যেতে হবে। আপনি তো কাউকে চাইলেই গুম করতে পারবেন না, আপনি চাইলেই বাজার অস্থিতিশীল করতে পারবেন না, কারণ চাইলেই আপনি লুটপাট করতে পারবেন না। যেমন আমি যদি ধরি যে এগুলো কেন আসলে শুধুমাত্র নির্বাচনী ব্যবস্থার কারণে না, বরং মানে সংবিধান একটা বড় কারণ, সংবিধান সহ অনেকগুলো কারণে। যেমন ধরেন নির্বাচনী ব্যবস্থার কথাই যদি আমি বলি, সরকার আইন প্রণয়ন করেছিল, ফ্যাসিবাদী সরকার, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022। সেটা অনুযায়ী একটা সার্চ কমিটি গঠন করা হইতো। সেই সার্চ কমিটিতে সরকার দলীয় যারা লোকজন ছিল, সরকারের আস্থাভাজন, তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার করার, অন্যান্য নির্বাচন কমিশনার করার জন্য তাদেরকে সুপারিশ করা হইতো। পরবর্তীতে প্রধানমন্ত্রীর, যেহেতু আমাদের বর্তমানে এক্সিস্টিং সংবিধান অনুযায়ী মূলত রাষ্ট্রপতি নিয়োগ দেয় না, নিয়োগ দেয় হচ্ছে প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রীর নিয়োগে সে নির্বাচন কমিশনার হয়ে গেছে। তো প্রধানমন্ত্রীর নিয়োগে যে নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে, সে তো নিশ্চয়ই পরবর্তীতে এসে ওই প্রধানমন্ত্রীর স্বার্থ রক্ষা ব্যতীত বিরোধী দলের স্বার্থ রক্ষা করবে না। তো ফলে শুধুমাত্র নির্বাচন কমিশন বা নির্বাচন ব্যবস্থা ঠিক হইলেই যে হয়ে যাবে তা এরকম না। ধরেন আপনি দুর্নীতি দমন কমিশনের কথা যদি আমি বলি, দুর্নীতি দমন কমিশনে যে দুদকের যিনি চেয়ারম্যান হবেন, তিনি কিভাবে সিলেক্টেড হচ্ছেন? এক্সিস্টিং কনস্টিটিউশন অনুযায়ী আসলে তাকেও কিন্তু নিয়োগ দিচ্ছে আসলে প্রধানমন্ত্রী। তো সে যদি প্রধানমন্ত্রীর দ্বারা নিয়োগকৃত হয়, তাহলে সরকারি দলের কারো দুর্নীতির খবর কি তিনি আর কি নিজের মতো করে তদারকি করবেন, ব্যবস্থা নেবেন না। আবার ধরেন মানবাধিকার কমিশন, আরো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই মানবাধিকার কমিশন, যেটা এখনো বর্তমানে আছে, পরিবর্তিত হয় না আর কি স্ট্রাকচারালি, সেই মানবাধিকার কমিশন এই পুরো জুলাই অভ্যুত্থান নিয়ে
তার কোনো তোড়জোড় দেখেছেন? জুলাই অভ্যুত্থানে যখন মানুষজনকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছিল, গুম করে ফেলা হচ্ছিল, মানবাধিকার কমিশনের কাছে এটা কোনো উদ্বেগজনক কিছু ছিল না, চিন্তাজনক কিছু ছিল না, প্রতিবাদ মুখর ছিল না। বরং আমাদের মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন কনসার্ন ছিল যে মেট্রো রেলের একটা কাজ ভেঙে ফেলাইছে, মেট্রো রেলের একটা দরজা ভেঙে ফেলছে। সো কেন এটা হয়েছে? কারণ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে শেখ হাসিনা নিজে। সো এটা এখন শেখ হাসিনা কি এটা করতে পারে? হ্যাঁ করতে পারে, কনস্টিটিউশনালি সেটা করতে পারে। সো আমরা যেটা চাচ্ছি যে কনস্টিটিউশনালি, স্ট্রাকচারালি সে এই জায়গাগুলোতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সে আর নিজের হাতে করায়ত্ত করতে পারবে না। সে যখন নিজের হাতে করায়ত্ত করতে পারবে না, তখন আমি স্টেট ফাংশনের দিকে যেতে পারবো। কিন্তু শুধুমাত্র যে বললেন নির্বাচন ব্যবস্থা ঠিক হলে হয়ে যাবে, তা তো না। নির্বাচন ব্যবস্থা ঠিক হয়ে গেল, একদম ফুললি ট্রান্সপারেন্ট অ্যান্ড ফেয়ার হয়ে গেল, তাহলে পরবর্তী যে সরকারটা আসবে তিনিও তো আবার মানবাধিকার কমিশনে নিয়োগ দিবেন নিজের লোক, তিনিও তো দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দিবেন নিজের লোক। এটা শুধু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কথা বলছি। তো তারা যখন আবার নিজেদের লোকগুলো নিয়োগ দিবে, তাহলে পরবর্তী সরকার এসে আবারও সে একই কাজগুলো করতে পারবে, সেও গুম করতে পারবে, সেও খুন করতে পারবে, মানবাধিকার কমিশন চুপ করে বসে থাকবে, তার লোকজন দুর্নীতি করবে, দুর্নীতি দমন কমিশন চুপ করে বসে থাকবে। তবে আপনার কি মনে হয় না যে যদি 5 বছর পর পর আমাদের নির্বাচনী ব্যবস্থাটা ঠিক করা যায় পুরোপুরিভাবে, অবশ্যই অনেকাংশে কমে আমি আপনার সাথে এগ্রি করি এই জায়গায় যে নির্বাচন ব্যবস্থা তো অফকোর্স এটা তো আমাকে সংশোধন করতে হবে, কিন্তু এটাই মূল কথা না। আমাদের জায়গা হচ্ছে এটা, যেখানে বিএনপি সহ যারা এখন নির্বাচনের পক্ষে, জাতীয় সংসদ নির্বাচন সংস্কারের পূর্বে নির্বাচনের পক্ষে অনেক বেশি তোড়জোড় করছেন, তাদের জায়গাটা এটা যে নির্বাচন হয়ে গেলে তো সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু আমরা দেখাতে চেষ্টা করেছি, আমি আজকে যে উদাহরণগুলো টেনেছি এগুলো দিয়েই তো সম্ভব যে শুধুমাত্র নির্বাচন ব্যবস্থা ঠিক করলে আপনি পারবেন না। ধরেন পুলিশের কথা যদি আমি বলি, পুলিশও তো সেম অবস্থা। আপনি পুলিশ কোর্ট কি আপনি চেঞ্জ করতে পারেন? পুলিশ তো সে আসলে প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ প্রতিষ্ঠান। আপনি পুলিশকে অ্যাজ এন ইনস্টিটিউশন তো আপনি কখনো দাঁড় করাতে পারেন নাই। ওই দিন প্রধান নির্বাচন কমিশনার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন যে তার ইলেকশনে 2018 সালের ইলেকশনে সামরিক একটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং হচ্ছে গিয়ে এনএসআইয়ের কথা বলেছেন, তারা সেখানে ইন্টারাপ্ট করেছে, ইন্টারভিন করেছে এবং তারা ফলাফলকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। এগুলো তো শুধুমাত্র ইলেকশন দিয়ে, আপনি ইলেকশন ব্যবস্থা সংস্কার করে তো আপনি টিকতে পারবেন না। যেমন আরো একটা উদাহরণ দেখেন, বর্তমান যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন হয়েছে, তারা কিন্তু অনেকগুলো আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ করেছে। আর আমাদের বর্তমান যে নির্বাচন কমিশন আছে, তারা কিন্তু অনেকগুলো সুপারিশকে, সেই আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ থেকে অনেক কিছুকে তারা মনে করেন না যে সেগুলো আশু বাস্তবায়নযোগ্য। এখন এগুলোকে আপনি কিভাবে আপনি করবেন, ব্যালেন্স করবেন? এটার জন্য আপনার রাষ্ট্র কাঠামোর দিকে যেতে হবে। শুধুমাত্র ইলেকশন দিয়ে তো আপনি এগুলোকে ঠেকাইতে পারবেন না, বা এই ধরনের যে গুম খুনকে ঠেকাইতে পারবেন না। ঐক্যমত্য কমিশনে তো সংস্কার প্রস্তাবনা নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো আপনারাও অনেক বিষয়ে তো ঐক্যমতে এসেছেন। তাহলে সেগুলো যদি বাস্তবায়ন হয় তাহলেও তো অবশ্যই আমরা মনে করি যে জুলাই সনদ, জুলাই ঐক্যমত্য, আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে জুলাই সনদের জন্য যে সকল বিষয়ে ডিসিশনগুলো হয়েছে, অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু যেসব বিষয়ে আমাদের ঐক্যমত্য হয়েছে সেগুলোকেও তো বাস্তবায়নযোগ্য করার কোনো পদ্ধতি এখন পর্যন্ত ঐক্যমত কমিশন দেখাতে পারে নাই। সরকার নির্বাচন নিয়ে তার যে তোড়জোড়, কিন্তু সে তো এখন পর্যন্ত বলতে পারে নাই যে আমি ঐক্যমত কমিশনে যে সিদ্ধান্তগুলো উপনীত হয়েছি সেগুলোকে কিভাবে আমি বাস্তবায়ন করব। আমাদের ডিসকাশন তো সেখানেই। আমরা চাই এগুলো আগে বাস্তবায়নযোগ্য করা হোক, এগুলোকে আগে বাস্তবায়ন করা হোক, এনফোর্সিবল করা হোক, এগুলোর মধ্য দিয়ে আমি ইলেকশনে যেতে পারবো। ধরেন সরকারের এখন সরকারের বৈধতাও সংকটে পড়বে। সরকার যদি জুলাই সনদটাকে বাস্তবায়ন করতে না পারে, জুলাই সনদটাকে যদি গণপরিষদের মাধ্যমে আইনে বলবৎ করতে না পারে, সে তার নিজের যে তার যে আইনি বৈধতা সেটা নিয়ে সে সংকটে পড়তে পারে ভবিষ্যতে। ধরেন বর্তমান সরকারের আইনি বৈধতা সংবিধানের 106 বলা হয়, আর্টিকেল 106 এর মাধ্যমে রেফারেন্স। তো পরবর্তী যে গভর্নমেন্টটা আছে সে তো 106 নিয়ে সেখানেও আবার কোয়েশ্চেন করা যেতে পারে কনস্টিটিউশনালি। এখন যদি আপনি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকার, এটা যদি আপনি জুলাই সনদের মধ্য দিয়ে এটা বাস্তবায়ন করতে পারেন, আইনি ভিত্তি দিতে পারেন, তাইলে কিন্তু আর সে কোয়েশ্চেনটা করা যাচ্ছে না। সো বর্তমান সরকারেরও তার নিজের আইনি ভিত্তি, আইনি বৈধতার জন্য প্রয়োজন হচ্ছে আপনার জুলাই সনদটাকে বাস্তবায়নযোগ্য করা, বলবৎযোগ্য করা। বিএনপির সাথে আপনাদের সংকটটা আসলে কোথায়? মানে আপনাদের এই যে দূরত্ব, আমরা দেখি যে আপনারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে বিএনপির অনেক নেতাকর্মীদেরকে নিয়ে সমালোচনা তো একটা বিষয়, কিন্তু মানে বলা চলে যে ঝগড়ার কাতারে চলে যায় মাঝে মধ্যে। আমরা তো 5 আগস্টের পরে যে রাজনীতি আশা করেছিলাম যে সেখানে এই মানে এক পক্ষ আরেক পক্ষকে কটু ভাষায় কথা বলবে, এগুলো তো অনেকটাই আমরা মনে করেছিলাম যে এই জায়গা থেকে আমরা বের হয়ে আসবো। সেক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের মানে মানুষের চাওয়া ছিল আরও বেশি, যেহেতু আপনারা নতুন
প্রজন্মের এবং আপনারা নতুন একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদের দল প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আপনারাও তো একই ধরনের কাজে জড়িয়ে যাচ্ছেন। একটা জিনিস হচ্ছে আমাদের প্রতি জনগণের আশা আকাঙ্ক্ষার যে পারদ এটা অনেক হাই, অনেক উঁচুতে। সেখানে আমরা পুরোপুরি হয়তো সেই আশাটাকে আমরা তাদের আকাঙ্ক্ষাকে আমরা পুরোপুরি পালন করতে পারিনি, সেটার প্রত্যাশা পূরণে আমাদের ব্যর্থতা এবং ঘাটতির জায়গাটা আছে, কিন্তু এখনও তাদের আশা আমাদেরকে নিয়ে অনেক বেশি হাই। বিএনপির সাথে আমাদের পলিটিক্যাল একটা জায়গায় আমাদের সবসময় অ্যালায়েন্স থাকবে, সেটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জায়গাটা। যেহেতু আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থানে তারা আমাদের শক্তি হিসাবে, অভ্যুত্থানের শক্তি হিসাবে মাঠে সবসময় ছিল, আমরা অভ্যুত্থানের নেতৃত্বদানকারী শক্তি হিসেবে ছিলাম, ফলে এই জায়গাটা আমাদের মধ্যে থাকবে। আওয়ামী লীগ প্রশ্নে এবং জুলাই অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ প্রশ্নে আমাদের মাঝে ঐক্যমতটা থাকবে। এখন অন্য যে ইস্যুটা আপনি বলেছেন, এটা হচ্ছে আসলে আমাদের পলিটিক্যাল যারা এলিট আছে, আমরা খুব কোট করে যদি আমি বলি, পলিটিক্যাল এলিটদের আমাদের প্রতি, নতুন যারা, তরুণ যারা, তাদের প্রতি এক ধরনের বিরাগ, বিদ্রুপ, বিদ্বেষ এই জায়গা থেকে হয়েছে। আপনি দেখবেন যে কে কোথায় হাঁস খেতে গিয়েছে, কে কোথায় ঘুরতে গিয়েছে, কে কোথায় ঘুরতে গিয়ে কার সাথে কার দেখা হয়েছে, এগুলো নিয়ে এক ধরনের শিকারি জার্নালিজম এবং হচ্ছে একটা প্রোপাগ্যান্ডামূলক অ্যাক্টিভিজম কিন্তু আমাদেরকে নিয়ে চলে। আমাদের কে কোথায় যাচ্ছে, কে কোথায় ঘুরতে যাচ্ছে। এবং আপনি যদি দেখে থাকেন যে বডি শেমিং, এইটা আমাদের চেয়ে বেশি অন্য কেউ হয় না। আব্দুল হান্নান মাসুদের মাংস কেন বেড়ে গেল? ওই দিন দেখলাম যে আমাদের একজন প্রখ্যাত টকশোবিদ, উনি টেলিভিশন মিডিয়াতে বলে ফেলেছেন যে নাহিদ ইসলামের থলথলে মাংসল চেহারা, নাহিদ ইসলাম কেন মোটা হয়ে যাচ্ছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন এই হাঁস খেতে নীলা মার্কেটে যায়। এই ধরনের যে সকল কথাবার্তা, যে বডি নিয়ে কথাবার্তা, যে ওরা কেন এখন মোটা তাজা হয়ে গেছে, এগুলো দেখেন, এগুলো না আসলে আপনি কোনোভাবে কোনো পলিটিক্যাল যে ম্যানার, এটার মধ্যে আপনি নিতে পারবেন না। এগুলো আমাদের চেয়ে বেশি কেউ সহ্য করে না। আমাদের নারীদেরকে নিয়ে তো ফ্যাসিবাদের যারা দোসর আছে তারা তো বিভিন্ন সময় বলে থাকে, কিন্তু এদের যারা আমাদের যে অন্যান্য সহযোদ্ধা আছে, নাহিদ ইসলাম বলেন কিংবা আব্দুল হান্নান মাসুদ বলেন কিংবা আসিফ মাহমুদ, তাদেরকে নিয়ে এগুলো কেন বলা হয়? কারণ তাদেরকে প্রমাণ করার চেষ্টা করা হয় এরা হচ্ছে গিয়ে, যেটা আন্দালিব রহমান পার্থ বলে ফেলেছেন, যে আগে ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে। এটা অথচ সর্বশেষ আমার যদি মনে পড়ে যে ক্যান্টিন নিয়ে খোঁটাটা দিয়েছিল সর্বশেষ শেখ হাসিনা। আমাদের যারা ছাত্র ছিল তাদেরকে ক্যান্টিন নিয়ে খোঁটা দিয়েছে, যে ভাত খেতে দিয়েছিলাম তোদেরকে ওখানে, এরকম। সো এগুলো না আসলে আমাদেরকে হেয় করার চেষ্টা না, শুধু এগুলো হচ্ছে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা। এটা একটা জমিদারি, যে এই রাজনৈতিক এই শক্তি হিসাবে, পলিটিক্যাল এলিট হিসাবে আমরা থাকবো, এখানে তরুণরা কেন এখানে চলে আসবে? ওরা তো থাকবে ক্যান্টিনে। ওদের দায়িত্ব হচ্ছে গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকা, ওদের দায়িত্ব হচ্ছে গুলি খেয়ে আমাদের জন্য মরে যাওয়া, কিন্তু সংসদে বাবা আমিই যাব। যে আন্দালিব রহমান পার্থ বলেছেন যে ওয়েস্টিনে হাঁস খাওয়া নিয়ে আসিফ মাহমুদ এটা নিয়ে খুব উনি কষ্ট পেয়েছেন, তো আগামীতে যদি আসিফ মাহমুদ সংসদে যায় কিংবা আমাদের কেউ তরুণরা যদি সংসদে যায়, নিশ্চয়ই উনি খুব কষ্ট পাবেন যে আগে বেটা গণরুমে ঘুমায় থা, এখন সংসদে আসতেছো। কিন্তু গণরুমে ঘুমিয়েই তো সংসদ সদস্য হয়েছেন অনেকে। হয়েছে, তাহলে তাহলে এসব কথা এখন কেন আসছে? তরুণদের প্রতি এই ধরনের বিদ্বেষ। এবং ফজলুল সাহেব, যিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তিনি আমাদেরকে ফকিন্নির পুত বলে সম্বোধন করা, বান্দির পুত বলে সম্বোধন করা, রুমিন ফারানা আপাও কিন্তু এই একই লাইনে হাঁটা শুরু করেছেন। এগুলো না জাস্ট পলিটিক্যাল জমিদারি, যে আমাদের এই জমিদারিতে আমরা চাষাভুষার ছেলেপেলেদেরকে, যারা ওই যে গ্রাম থেকে উঠে আসছে, যারা ওই মফস্বলের কোনো একটা স্কুল কলেজ থেকে উঠে আসছে, মাদ্রাসা থেকে উঠে আসছে, তাদেরকে কোনোভাবে জায়গা দিব না এখানে। কিন্তু আমরা আমাদের জায়গাটা ক্লিয়ার, আমরা আমাদের জায়গাটা অভ্যুত্থানের মাধ্যমে করে নিয়েছি। আমরা এই মানুষগুলোর আকাঙ্ক্ষা বুঝি। কে রাজমিস্ত্রির ছেলে, কে হচ্ছে গিয়ে আপনার গ্রামের একটা মাদ্রাসার শিক্ষকের ছেলে, ইট উইল নট ম্যাটার ইন দি আপকামিং পলিটিক্স। যারা মনে করছে তারা তাদের পলিটিক্যাল জমিদারি ধরে রাখবে এবং তরুণদেরকে তারা অগ্রাহ্য করবে, তারা কিন্তু বাংলাদেশে টিকবে না। বাংলাদেশে এই পলিটিক্যাল এলিটদের এলিটিজম এবং জমিদারিকে ভেঙে দিব আমরা। তরুণরাই আগামীর রাজনীতি করবে, তরুণরাই সংসদে যাবে, তরুণরাই গণপরিষদে যাবে, তরুণরাই নতুন সংবিধান রচনা করবে। তাদের এই এলিটিজম বাংলাদেশে আর টিকবে না। এবং আরেকটা মজার বিষয় বলি, আমাদেরকে যে ভাষায় আক্রমণ করা হয়, এই ভাষায় যদি আমরাও শেখ হাসিনাকেও যদি আক্রমণ করি, সিভিল সোসাইটি তো এখন খুব দেখবেন যে কিছু হইলেই সিভিল সোসাইটির মানে আমাদের বিভিন্ন মানবাধিকার সংস্থা, সামাজিক সাংস্কৃতিক সংস্থার খুব গভীর উদ্বেগ জানায়। গতকাল একদম যদি স্পেসিফিকলি বলি, ফজলুর রহমান সাহেব ইস্যুতে, যেখানে তার বাসার সামনে কিছু লোকজন তার গ্রেপ্তারের দাবিতে ওখানে অবস্থান করেছিল, আমি সেটার বিপক্ষে। কারণ তাকে তো গ্রেপ্তার করার জন্য কোনো আইনি কোনো আপনার অবস্থা নাই, সিস্টেম নাই, ব্যবস্থা নাই।
কিন্তু তারপরেও ওখানে যারা ওখানে তারা এক ধরনের প্রতিবাদ করেছিল, তাদের তাদের ওখানে এটা নিয়ে আপনি খুব উদ্বেগ জানাইছে একটা মানবাধিকার সংগঠন বা একটা সাংস্কৃতিক সংগঠন। একই দিনে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি যখন যুক্তরাষ্ট্রে গিয়েছেন, সেখানে আওয়ামী লীগের যারা ফ্যাসিবাদী দোসর আছে, পলাতক যারা খুনিরা আছে, গণহত্যাকারীরা আছে, তারা সেখানে বাংলাদেশের কনসুলার অফিসে হামলা করেছে, একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তারা কিন্তু হামলা করেছে। সেটা নিয়ে আমরা কোনো উদ্বেগ দেখলাম না, সেটা নিয়ে আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সুশীল সমাজের মাঝে কোনো কান্না দেখলাম না। এখানে তো সরকারেরও ব্যর্থতা আছে অবশ্যই, শুধু সুশীল সমাজ না। আপনি I agree। সেখানে যে কনসুলার অফিসে হামলা চালানো হলো, উপদেষ্টা গিয়েছে, উপদেষ্টা তো সেখানে নিরাপত্তা পাবে, অতিরিক্ত নিরাপত্তা পাবে। কনসুলার অফিসে অবশ্যই পুলিশকে জানিয়ে রাখার প্রয়োজন ছিল। আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম যে মানে সেখান থেকে জানানোই হয়নি, এমনকি আরেকজন 911 কল করে পুলিশ ডেকে নিয়ে এসেছে। তো এইটা কেন হলো? মানে এটা তো একটা সবার আগে তো এই দায় হচ্ছে সরকারের, অবশ্যই, এবং সরকার তো একটা বিবৃতিও দেয়নি। আপনার এই শোতে আসার আগে আমরা প্রেস বিজ্ঞপ্তি একটা ইস্যু করেছি, যেখানে আমরা এটার প্রতিবাদ জানিয়েছি, করার প্রতিবাদ, যে সরকার 24 ঘন্টা অতিক্রান্ত হলো, এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আমরা একটা ডিপ্লোম্যাটিক কোনো বিবৃতি বা যারা ওই ইয়াতে আছে একটা জনগণের সম্মুখে একটা প্রতিবাদ, সে ধরনের কোনো কিছু কিন্তু আমরা দেখি না ফরেন মিনিস্ট্রি থেকে। এটা অত্যন্ত লজ্জাজনক যে গণ-অভ্যুত্থানের একজন নেতা এবং গণ-অভ্যুত্থান পরবর্তী সরকারের একজন উপদেষ্টা সেখানে গিয়েছেন এবং সেখানে হামলার শিকার হয়েছেন যারা গণ-অভ্যুত্থানে, যারা গণহত্যার সাথে জড়িত, তাদের দ্বারা হামলার শিকার হচ্ছেন এবং কনসুলার অফিসে হামলা হয়েছে। এখানে তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো প্রম্পটলি তাদের প্রতিক্রিয়া জানানো উচিত ছিল। তাদের মধ্যে দেখি সেটা দেখিনি, এবং একটা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস থাকার কথা যতটুকু আমি জানতে পেরেছি, সেটাকেও কিন্তু জানানো হয় নাই। আগে থেকে তাদেরকেও কিন্তু নোটিশ দেওয়া হয় নাই, বরং সেখানে যারা প্রবাসী বাংলাদেশিরা আছে তারা 911 কল করে তারা পুলিশকে জানিয়েছে এবং পুলিশ এসে নিরাপত্তা দিয়েছে। তো দিন শেষে আমরা এই দেখতে পেয়েছি যে এই প্রবাসী যারা বাংলাদেশিরা আছে, যারা আমাদের অভ্যুত্থানের শক্তি, তারাই কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তারাই কিন্তু অভ্যুত্থানের নেতাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই সরকারের তরফ থেকে আমরা কিন্তু কোনো সাপোর্টই পাইনি। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে মাহফুজ আলম তাদের সরকারেরই উপদেষ্টা একজন, কিন্তু সরকারে এখন পর্যন্ত কোনো টনক নড়ে নাই। আর শুধুমাত্র আমাদের যিনি প্রেস সেক্রেটারি আছেন, আমাদের শফিকুল আলম সাহেব, উনি দেখলাম যে একটা নিজস্ব একটা বক্তব্য দিয়েছেন, কিন্তু এটা তো রাষ্ট্রীয়ভাবে একটা প্রতিবাদ হওয়া জরুরি। এটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন? এই সরকারকে তো আপনার মানে এই সরকারের বাস্তবতা হচ্ছে এই সরকার গঠন প্রণালীর সাথে সবচেয়ে বেশি জড়িত ছিলেন আপনারাই তো। অবশ্যই ওই সময় তো আপনারা বিভিন্ন জনের কাছ থেকে কনসার্ন নিয়েই এই সরকার গঠনের সাথে নানাভাবে, আমি আপনাদের দল হওয়ার আগের কথা বলছি, 5 আগস্টের পরের কথা বলছি, যখন আপনারা সমন্বয়ক ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, তো আপনারা এই সরকার গঠন করলেন। তাহলে এই সরকার কি তাহলে বলতে চাচ্ছেন যে আপনাদের কি ওন করছে না? সরকার না, ওন করার বিষয়টা আলাদা। এখন সরকার তো গঠন করার ক্ষেত্রে বিএনপি, জামাত সহ বাংলাদেশে যে সকল অভ্যুত্থানে যারা শক্তি ছিল প্রত্যেকের সাথে একটা কনসালটেশন হয়েছে, কনসালটেশনের ভিত্তিতেই কিন্তু সরকারটা গঠিত হয়েছে। এখন সরকারের কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে অকর্মণ্যতা আছে, প্রম্পট রিয়াকশন তারা দিতে পারে না, প্রম্পট কোনো প্রতিবাদে তারা যাইতে পারে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখন হতে পারে, এটা হয়তো একটু শুনতে উইটি শোনাইতে পারে, বাট হইতে পারে যে নির্বাচন নিয়ে তাদের যে পরিমাণ তোড়জোড়, তাদের প্রিপারেশনে ঘাটতি হয়ে যায় কিনা, যে ফরেন মিনিস্ট্রি থেকে একটা কিছু বিবৃতি ইস্যু করা। না, কারণ মনে হচ্ছে উইটি, এই কারণে বললাম শুনতে একটু উইটি শোনাতে পারে, কারণ এটা না আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না, কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনার একজন উপদেষ্টা যিনি গণ-অভ্যুত্থানের নেতা, তিনি ওখানে আহত হচ্ছেন বা তাকে হামলার চেষ্টা করা হচ্ছে, আহত না হলেও তাকে হামলার চেষ্টা করা হয়েছে, কনসুলার অফিস হামলা করা হয়েছে, আপনি এখন পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিতে পারেন নাই। চিহ্নিত অপরাধীরা তো দেশ ছেড়েও চলে গেছে। হ্যাঁ, এবং সেখানে হচ্ছে যারা বিভিন্ন বাহিনীর সাথে জড়িত তারাও কিন্তু সহায়তা করেছে। এই ধরনের রিপোর্ট আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমার যেটা জানার বিষয় যে আপনারা অথবা আপনারা বলেন অথবা বিএনপির কাছ থেকে নেন, জামাতের কাছ থেকে নেন, আপনারা তো এই গণঅভ্যুত্থানে একদম সরাসরি জড়িত ছিলেন। তো আপনাদের করা সরকার, এটা আসলে আমাদের করা সরকার বললে ভুল হবে, এটা আসলে আমি শুধু আপনাদের সবার কথাই বলছি আপনার বক্তব্য অনুযায়ী, কিন্তু তারা আসলে কতটুকু সফল হতে পারছে? আমরা তো বিচার কাজেও সেরকম দৃশ্যমান অগ্রগতি, অনেকে অভিযোগ করে যে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে, বরং জামিন পেয়ে যাচ্ছে অনেকে, এই ধরনের একটা অভিযোগ আছে। আপনাদের মূল্যায়ন কি? আমাদের মূল্যায়নের জায়গা হচ্ছে, আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে আমরা 2টা শব্দ বন্ধে সরকারের সাথে আমাদের সম্পর্ক পরিষ্কার করেছি। একটা হচ্ছে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে জবাবদিহিতার, আর একটা হচ্ছে তাদেরকে সহযোগিতার। জবাবদিহিতার হচ্ছে সে যাতে ট্র্যাকলেস না হয় কখনো, আর
যেটা বললাম তার সাথে আমাদের যে একটা সহযোগিতার সম্পর্ক, সেটা হচ্ছে অভ্যুত্থানের সরকার হিসেবে সহযোগিতার সম্পর্ক। এই জায়গাটা আমাদের আছে। আমাদের মূল্যায়ন হচ্ছে সরকার এখন এই পর্যন্ত তারা কোনো স্ট্রিক্ট কোনো অ্যাকশন নিতে তারা ব্যর্থ হয়েছে, এবং এটার পেছনে একটা শুধু সরকারের ব্যর্থতা না, এখানে আমরা আরও দেখতে পাই যে এখানে যারা এস্টাবলিশমেন্ট হিসেবে পরিচিত, এস্টাবলিশমেন্ট ওই যে বিভিন্ন সময় আপনি দেখতে পাবেন যে অনেকেই বলে যে ইউনূস সরকারের ব্যর্থতা, যে এস্টাবলিশমেন্ট কালচারাল এস্টাবলিশমেন্ট এতদিন পর্যন্ত রাষ্ট্র ছাড়া কারো দোষ খুঁজে পায় নাই, যে অমুক গুম কেন রাষ্ট্র তুই জবাব দে, অমুক খুন কেন রাষ্ট্র তুই জবাব দে, সেই এস্টাবলিশমেন্ট এখন ইউনূস সরকারকে প্রশ্ন করছে যে অমুক গুম কেন, অমুক খুন কেন, বা অমুক এটাই হইলো কেন, পান থেকে চুন খুঁজলে ইউনূস সরকারকে বলছে। সো এই ধরনের একটা এস্টাবলিশমেন্টের তো একটা অসহযোগিতা কালচারাল এস্টাবলিশমেন্টের আছে। আবার ধরেন আপনার প্রশাসনিক যে সকল জায়গাগুলো আছে, প্রশাসনে এখন আপনি দেখতে পাবেন যে কোন সরকার ক্ষমতায় আসবে আগামীতে, কারা ক্ষমতায় আসতে পারে, এই ধরনের একটা হিড়িক কিন্তু ওখানে পড়ে গেছে, সবাই জেনে গেছে যে কোন কোন সরকার আসতে পারে, এবং সেই অনুযায়ী তাদের আচরণ শুরু হয়ে গেছে। আপনি আমাদেরকে বলা হয় যে আমরা কিংস পার্টি, অথচ আপনি দেখতে পাবেন যে আমাদের এই যে জুলাই গণপদযাত্রায় যখন পুলিশ আমাদেরকে গোপালগঞ্জ ইস্যুর পরে যখন আমাদেরকে প্রোটেকশনের জন্য তারা ইয়া করলো, কাজে কাজে নিযুক্ত হলো, তখন আমাদেরকে কিংস পার্টি ট্যাগ দেওয়া হলো। অথচ আমরা ওই দিন দেখতে পেলাম যে কক্সবাজারে সালাউদ্দিন আহমেদ সাহেব যখন গিয়েছেন, সেখানে আমরা দেখতে পেলাম যে পুলিশের প্রোটোকল, ডিসিএসপিদের মানে যারা সরকারি অফিস আছে তাদেরও প্রোটোকল দেখতে পেলাম। ফলে এইগুলো আসলে এই ধরনের যে সমালোচনাগুলো আমাদেরকে ঘিরে, যে আপনারা সরকারের সাথে, বরং আমরা দেখতে পেয়েছি যে সরকার অনেকাংশ ক্ষেত্রে বিএনপি জামাত সহ যারা এই প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত, তাদেরকে এইসব জায়গাগুলো তারা ফ্যাসিলিটেট করে। আপনি যদি বিভিন্ন প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যান, ইউনো অফিসে যান, বিভিন্ন জায়গাতে ইভেন আমরা দেখেছি যে ইউনো অফিসে বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হচ্ছে, কোনো একটা যে ভিজিএফ কার্ড বা এই ধরনের কোনো একটা ইস্যুতে তাদের মধ্যে হাতাহাতি হচ্ছে। তো আমাদের মূল্যায়নের জায়গা হচ্ছে সরকারের উচিত ছিল রিফর্ম নিয়ে কাজ করা, সরকারের উচিত ছিল বিচার নিয়ে কাজ করা, সরকার সেগুলোতে মনোযোগী না। সরকার হচ্ছে কোনোভাবে এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমি কোনো রকম দায়িত্বটা পরবর্তী একটা সরকারের হাতে বুঝে দিতে পারলেই আমি এখানে চলে যেতে পারি। কিন্তু এই সরকারকে এটা মাথায় রাখতে হবে, আপনার দায়িত্ব শুধুমাত্র ছেড়ে দে মা কেঁদে বাঁচি না, আপনার দায়িত্ব ছিল বিচার করা। আপনি একটা অভ্যুত্থানের পরে এতগুলো শহীদের রক্তর উপর দিয়ে আপনি এখানে আসছেন, আপনার দায়িত্ব হচ্ছে বিচার নিশ্চিত করা। বিচার কোনো দৃশ্যমান অগ্রগতি নাই তো, আর সংস্কার প্রক্রিয়া তো কিভাবে বাস্তবায়ন হবে সেটাই তারা বলতে পারছে না। তো ফলে তাদের ব্যাপারে আমাদের মূল্যায়ন হচ্ছে আমরা অত্যন্ত হতাশ, কিন্তু এই হতাশার মধ্য দিয়েও তাদেরকে বলতে হবে সে নিজের দায়িত্ব বাস্তবায়ন না করে সেখান থেকে যাইতে পারবে না। এই সরকারে তো আপনাদের দুইজন সহযোদ্ধাও আছে, অবশ্যই এই দায় কি তাদের না? তাদের তাদের যে একদম একেবারে দায় নাই আমি সেটা বলবো না, তাদের দায় আছে। কিন্তু আমি এখানে অন্য একটা কথা বলি, এটা ভেরি শুনতে হয়তো কমপ্লিকেটেড লাগতে পারে, মানে সিচুয়েশনটা খুবই কমপ্লিকেটেড। ধরেন শিক্ষা উপদেষ্টা, তিনি তার দায়িত্ব হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে হল বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দাবি দাওয়া, সেই সংশ্লিষ্ট ইস্যুগুলো ডিল করার দায়িত্ব তার। কিন্তু দেখা গেছে যে ওই ইস্যুটা ডিল করতে হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলমের, যিনি তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা। তার তো কোনো দায়িত্ব না ওখানে, ওটা তো দায়িত্ব শিক্ষা উপদেষ্টার, তাকে ডিল করতে হচ্ছে। অথচ শিক্ষা উপদেষ্টাকে আমরা 2 দিন ধরে দেখি না। এরপর ধরেন কোনো যে চাকরিতে বৈষম্য ইস্যু, বিসিএস যারা চাকরিজীবী তারা বৈষম্য ইস্যুতে তারা রাজু ভাস্কর্য আন্দোলন করেছিলেন, সেখানেও তো শিক্ষা উপদেষ্টা বা এই সংশ্লিষ্ট লোকদের যাওয়ার কথা। সেখানে আমরা দেখলাম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেখানে গিয়ে। তাহলে তো উপদেষ্টা পরিষদ যে গঠন করা হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে একটা গণঅভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন, বিপ্লব পরবর্তী সরকার যেরকম হওয়া উচিত সেটির কোনো কিছুই উপদেষ্টা পরিষদে আছে বলে কি আপনার কাছে মনে হয়? উপদেষ্টাদের বৈপ্লবিক, এটা আসলে শুনতে কষ্টকর শোনাবে, কিন্তু আপনি যখন সরকারটা গঠন করছেন এক্সিস্টিং কনস্টিটিউশন, আর তো এক্সিস্টিং কনস্টিটিউশন অনুযায়ী গঠন করা হয়েছে, তখনই কিন্তু প্রথম প্রতিবিপ্লব হয়ে গেছে। আপনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধানটা শেষ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 1972 সালের মুজিববাদী সংবিধান তার রচিত সে আর নেই, ইফেক্টে নাই। কারণ তখন বাংলাদেশের জনগণ তরুণরা সবাই রাস্তায় নেমে আসছে, তারা নিজেদের মতো করে সংবিধানে কি কি লেখা থাকবে তাদের নিজেদের দেয়ালিকা লিখছে, সেখানে তাদের আকাঙ্ক্ষা লিখছে। ফলে এই যারা নতুন করে সরকারে এসেছে তাদের দায়িত্ব ছিল সেভাবে বৈপ্লবিক ভূমিকা নিয়ে কাজ করা, কিন্তু সেই বৈপ্লবিক ভূমিকা তাদের কাছে ছিল না। ছাত্র উপদেষ্টারা কিছু বৈপ্লবিক ভূমিকা পালন করেছে, এবং আমি দেখেছি নাহিদ ইসলাম যখন ক্ষমতায় ছিলেন তখন উনি বলেছেন যে সংবিধান বাতিল হয়ে গেছে, ক্ষমতায় থাকা অবস্থায় তিনি এই কথাটা বলেছেন। কিন্তু আবার ওই সময় একই সময় আমরা দেখেছি যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছেন যে একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। ফলে এই ধরনের একটা কমপ্লেক্স অ্যান্ড কমপ্লিকেটেড সিচুয়েশন কিন্তু আছে, যেহেতু এটা একটা দলীয় সরকার না, ফলে সরকারের মধ্যেও কে বৈপ্লবিক ভূমিকা পালন করছে, কে বৈপ্লবিক ভূমিকা পালন করছে না, এই ধরনের কিন্তু আপনার ফ্যাকশনটা আছে।
তো আমার যখন সরকারের মূল্যায়ন হবে তখন আমরা আসলে এভাবেই এটাকে দেখতে চাই। সরকারের ব্যর্থতার একটা বড় কারণ সে বৈপ্লবিক হইতে পারে নাই। তাহলে এই সরকারের কাছ থেকে আপনারা কিভাবে প্রত্যাশা করছেন যে এত আপনার হচ্ছে সংস্কার, সংবিধান বাতিল? না, সংবিধান বাতিল না, সংবিধান বাতিলের যে মানে লেজিটিমেট টাইম, সেটা তো বেসিক্যালি আপনি যখন আমরা মনে করি গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেটা বাতিল হয়ে গেছে। এই সরকারের যেটা দায়িত্ব সেটা হচ্ছে বিচার নিশ্চিত করা, এবং যেহেতু রাজনৈতিক দলগুলো একসাথ হয়ে বসেছে একটা জায়গায়, সংস্কার নিয়ে তারা ঐক্যমত্য পোষণ করেছে, সেটাকে অ্যাটলিস্ট বাস্তবায়ন করা। এটা তো আপনার সবাই ঐক্যমত্য হয়ে গেছে, তাহলে আপনি এটাকে বাস্তবায়ন করে দেন, আইনি ভিত্তি দিয়ে দেন। আপনি এটা নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিচ্ছেন কেন? আমাদের জায়গাটা হচ্ছে এখানে, মানে সরকারের তো কিছু করার নাই এখানে। রাজনৈতিক দলগুলো বসেছে, রাজনৈতিক দলগুলো বসে তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা এই পরিবর্তনগুলো বাংলাদেশের মধ্যে চাই, এবং এইগুলো যাতে পরিবর্তন সাধিত হয় তার জন্য আমরা কমিটেড আছি। দেন এটাকে আপনি লিগালি এনফোর্সিবল করে দেন। আপনি এটা আবার নির্বাচিত সরকারের হাতে ছাড়ছেন কেন? নির্বাচিত সরকারের হাতে ছাড়া মানে হচ্ছে ভাই আমি এটা পারবো না, আমার 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 হচ্ছে কোন রকম ছেড়ে দেমা কে দেবাছি। তা আমরা আপনার তো ছেড়ে দেমা কে দেবাছির জন্য আপনাকে আমরা এখানে বসাই নাই। আপনি তো এখানে রক্ত মারিয়ে এসেছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেন। নাইলে আপনি জনগণের কাছে জবাবদিহি থাকবেন, এটার জন্য তো আপনি হিস্টোরিক্যালি জবাবদিহি থাকবেন, হিস্টোরিক্যালি দায়বদ্ধ থাকবেন। কেন আপনি এত দায়িত্ব পালনে ব্যর্থ হলেন? কারণ বাংলাদেশে যদি আবারও একই সিস্টেমে চলতে থাকে, এটা তো খুবই ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার, একই ধারায় একই মুজিববাদী সংবিধানীয় ধারা যদি আমরা আগাইতে থাকি, তাহলে হয়তো দেখা গেল যে আগামী 15 বছর, 16 বছর, 17 বছর বা 20 বছর পরেও দেখা যাবে আবার এক ধরনের কর্তৃত্ববাদী পরিস্থিতি বিরাজমান হবে, কর্তৃত্ববাদী পরিস্থিতি উদ্ভূত হবে, তখন আর একটা গণ অভ্যুত্থান হবে। এটা খুবই ক্লিয়ার। কিন্তু তখন যে আবার গণ অভ্যুত্থান হবে, তখন এটার দায় কি তাদের উপর পড়বে না? যারা এই অভ্যুত্থানে সরকার হিসেবে দায়িত্ব পালন করছে তাদের উপর কি পড়বে না যে তাদের হাতে একটা দায়িত্ব ছিল, কর্তব্য ছিল একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণের পথে এগিয়ে নিয়ে যাবার, ফ্যাসিলিটেট করার, সেটা করতে তারা ব্যর্থ হয়েছে। সো সরকারকে এটা মাথায় রাখতে হবে যে ছেড়ে দে মা কে দেবাসি এই নীতি তত্ত্বটা কি তারা যাবে, নাকি হচ্ছে জনগণের কাছে তারা জবাবদিহি করবে এবং দায়বদ্ধ থাকবে। অসংখ্য ধন্যবাদ সিফাত আপনাকে। আমাদের আরও আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে এখানেই শেষ করতে হলো। আমরা চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলছিলাম জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের সঙ্গে।